Hello, my dear friends. I am Dr. Tito, a Finnish word meaning knowledge. I always remain in search of knowledge, and I want to share with you what I have learned so far. And welcome back, my dear friends. Today, our target is to discuss directly the crystal field theory. So, today we will discuss crystal field theory. তোমরা জানো যে প্রিভিয়াস ক্লাসে আমি ভ্যালেন্স বন্ড থিওরি নিয়ে তার কিছু অ্যাপ্লিকেশন নিয়েও আলোচনা করেছি। এখন ভ্যালেন্স বন্ড থিওরির মধ্যে কিছু ড্রব্যাকস আছে, যেমন ভ্যালেন্স বন্ড থিওরি অনেক ড্রব্যাকস আছে, তার মধ্যে যেমন ভ্যালেন্স বন্ড থিওরি অ্যাপ্রোপ্রিয়েটলি কিন্তু যে ট্রানজিশন মেটালগুলো আছে, ট্রানজিশন মেটাল সল্ট আছে, তার কালার বা তার ম্যাগনেটিক প্রপার্টিস অনেক ক্ষেত্রেই তারা ঠিকঠাকভাবে এক্সপ্লেন করতে পারে না। তার ফলে ক্রিস্টাল ফিল্ড থিওরি এটা খুব একটা সিম্পল থিওরি জেনারেট করেছে, এবং যদিও থিওরিটা খুব সিম্পল কিন্তু স্টিল এর প্রচুর অ্যাপ্লিকেশান আছে। আমরা একের পর এক সেটাই এখন আমাদের এই থিওরিতে শিখব। তো বেসিক্যালি তার আগে একটু জেনে নিই যে ক্রিস্টাল ফিল্ড হঠাৎ নামটা কেন হলো। নামটা হলো এই কারণেই, আমি লিখেই দিচ্ছি, দি থিওরি, তোমরা পরপর লিখে নেবে তাহলেই নোটস হয়ে যাবে। দ্য থিওরি ওয়াজ originally applied to discuss the color and magnetic properties of ionic crystals, and hence the name, crystal field theory. ওকে, তার মানে এখানে যেটা বেসিক ব্যাপার তোমরা শিখলে সেটা হচ্ছে এই আয়নিক ক্রিস্টাল বা ক্রিস্টালাইন সল্টের জন্য এটাকে অ্যাপ্লাই করা হয়েছিল তার কালার এবং ম্যাগনেটিক প্রপার্টি এক্সপ্লেন করার জন্য। এই থিওরিকে প্রথমে অরিজিনালি প্রপোজ করা হয়েছিল এবং সেই কারণে নাম হয়ে গেছে ক্রিস্টাল ফিল্ড থিওরি। ক্রিস্টাল কথাটা এর মধ্যে ঢুকে গেছে, আয়নিক ক্রিস্টালের প্রপার্টিজ এক্সপ্লেন করার জন্য যেহেতু এই থিওরিটা ইন্ট্রোডিউস করা হয়েছিল। ওকে, এবার এই থিওরিটা, দ্য থিওরি ওয়াজ proposed by originally এটা প্রপোজ করেছিল হ্যান্স বেথ in the year 1929, and later অনেকেই মডিফাই করেছে, তার মধ্যে একটা নাম বলছি, later modified by ভ্যান ব্লেক। তো মোটামুটি এই থিওরি তাহলে প্রপোজ করেছিল হ্যান্স বেথ এবং মডিফাই করেছিল কিছু কোভ্যালেন্ট ইন্টারাকশান, কারণ ক্রিস্টাল ফিল্ড থিওরিটা পুরোপুরি ইলেকট্রোস্ট্যাটিক, অর্থাৎ আয়নিক ইন্টারাকশান যেমন কুলম্বিক ইন্টারাকশান সেটাকে কনসিডার করেছে, আর ভ্যান্স ব্লেথ পরবর্তীকালে কিছু তার মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টারও ইন্ট্রোডিউস করেছিলেন এবং করে মডিফাই করেছিলেন, এবং সেই থিওরিটা আরও বেশি
তার অ্যাপ্লিকেবিলিটি ছিল, লিগ্যান্ড ফিল্ড থিওরি এইভাবে জেনারেট করেছে। তো যাই হোক, আমরা বেসিক্যালি ক্রিস্টাল ফিল্ড থিওরির মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো, যে ক্রিস্টাল ফিল্ড থিওরি অরিজিনালি ওয়াজ প্রপোজড বাই হ্যান্স বেথ। এবার চলে আসি ডাইরেক্টলি ক্রিস্টাল ফিল্ড। এটা গেল মোটামুটিভাবে, খুব সংক্ষিপ্তভাবে একটু আমি হিস্ট্রিটুকু বললাম। এবার ক্রিস্টাল ফিল্ড থিওরির কিছু ক্যারেক্টারিস্টিক্সে চলে আসি, বা অ্যাজামশান বলতে পারো। অ্যাজামশানগুলো তো আমি বলবোই, তার সঙ্গে অন্যান্য ক্যারেক্টারিস্টিক্সগুলো পরপর বলতে থাকবো, তার ফলে একবারেই আমাদের সমস্ত জিনিসটা শেখা হয়ে যাবে। এই কারণে আমি হেডিংটা অ্যাজামশান বা পোস্টুলেট না দিয়ে এইভাবে দিচ্ছি, ক্যারেক্টারিস্টিক্স of crystal field theory। ক্রিস্টাল ফিল্ড থিওরির ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্সগুলো কী কী আছে। নাম্বার 1, এটা একটা পোস্টুলেটও বলতে পারো ক্রিস্টাল ফিল্ড থিওরি। নাম্বার 1 যেটা, দ্য লিগ্যান্ডস। বেসিক্যালি এটা তো আমরা ট্রানজিশন মেটালের ক্ষেত্রে অ্যাপ্লাই করব, যেমন সেখানে হয়তো এইরকমভাবে সল্টগুলো বা কমপ্লেক্সগুলো থাকবে, ধরো Ml6, Ml4, এই ধরনের সব থাকবে, যেখানে একটা মেটাল এবং তার চারদিক দিকে অনেকগুলো, কোথাও 6টা লিগ্যান্ড, কোথাও 4টে লিগ্যান্ড, কোথাও অক্টাইডাল স্ট্রাকচার, কোথাও টেট্রাইডাল স্ট্রাকচার, এইরকম অনেক ভ্যারাইটির স্ট্রাকচার বা নাম্বার অফ লিগ্যান্ড কোনো মেটালের অ্যারাউন্ডে থাকতে পারে। এই যে লিগ্যান্ডগুলো মেটালের অ্যারাউন্ডে থাকবে, এই লিগ্যান্ডগুলো তার লোন পেয়ার দিয়ে মেটালের সঙ্গে ইন্টারাক্ট করতে পারে, নেগেটিভ চার্জ দিয়ে ইন্টারাক্ট করতে পারে, বিভিন্নভাবে ইন্টারাক্ট করতে পারে। তো আমরা ক্রিস্টাল ফিল্ড থিওরিতে যেটা অ্যাসিউম করব, দ্য লিগ্যান্ডস আর imagined to be point negative চার্জেস। এই নেগেটিভ চার্জটা বিভিন্নভাবে জেনারেট করতে পারে, যে কোনো একটা লোন পেয়ার যার আছে তার লোন পেয়ার থেকে, বা যদি নিউট্রাল মলিকিউল হয় তার ডাইপোলের নেগেটিভ এন্ডটাকে আমরা কনসিডার করতে পারি। তো যাই হোক, আমরা সবসময় কি করব, যে লিগ্যান্ডটাকে অ্যাজ ইফ আমরা ধরবো একটা পয়েন্ট নেগেটিভ চার্জ। লিগ্যান্ডটাকে সবসময় আমরা কনসিডার করব পয়েন্ট নেগেটিভ চার্জ হিসেবে, অলওয়েজ লিগ্যান্ডকে আমরা কনসিডার করব। এটা একটা পোস্টুলেট বা অ্যাজাম্পশন অফ ক্রিস্টাল ফিল্ড থিওরি বলতে পারো। এই অ্যাজাম্পশনগুলো আমাদের প্রথমে জেনে রাখা দরকার, তারপর এগুলো অ্যাপ্লাই করলে একের পর এক বুঝতে পারবে। নাম্বার 2 যেটা, অ্যাকর্ডিং টু দ্য থিওরি, according to the theory there occurs two types of electrostatic interaction, two types of electrostatic interactions। এ যদি বলি, এ একটা ইন্টারাকশন কি, ইলেকট্রোস্ট্যাটিক attraction between positively charged nucleus and between positive charged nucleus and nucleus of the metal and the negative charge
নেগেটিভ চার্জ অফ দ্য লিগ্যান্ড। আমরা লিগ্যান্ডকে আগে অ্যাসাইন করেছি যে এটা একটা পয়েন্ট নেগেটিভ চার্জ, তাহলে লিগ্যান্ডের যে ওই নেগেটিভ চার্জ তার সঙ্গে পজিটিভলি চার্জ নিউক্লিয়াস অফ দ্য মেটালের অ্যাট্রাকশন হতে পারে, এবং এটা কি করবে ওভারঅল, যেহেতু অ্যাট্রাকটিভ ফোর্স অ্যাট্রাকশন যেহেতু এটা, তাহলে ইট উইল ওভারঅল লোয়ার দ্য এনার্জি অফ দ্য সিস্টেম। আর একটা ইন্টারাকশান কী হতে পারে, এটাকে একটু আমি ইরেজ করে দিই। আর একটা ইন্টারাকশান হতে পারে বি, যেটা হতে পারে সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন। ইলেকট্রোস্ট্যাটিক repulsion between the electrons of the valence shell of the metal and the ligand electrons, মানে নেগেটিভ চার্জ অফ দ্য লিগ্যান্ড, এর একটা রিপালশন হতে পারে। তাহলে দুটো ইন্টারাকশন হতে পারে। প্রথমে আমরা কি বললাম যে মেটালের যেটা পজিটিভ চার্জ নিউক্লিয়াস আছে তার সঙ্গে অ্যাট্রাকটিভ ইন্টারাকশন হতে পারে নেগেটিভলি চার্জ লিগ্যান্ডের, ইলেকট্রনস যে লিগ্যান্ডের যে ইলেকট্রনসগুলো আছে তার সঙ্গে একটা অ্যাট্রাকটিভ ইন্টারাকশন হতে পারে, এবং সেটা ওভারঅল সিস্টেমটা এনার্জি লোয়ার করবে যেহেতু অ্যাট্রাকটিভ ফোর্স। আর এটা হচ্ছে রিপালশন হতে পারে কি ভ্যালেন্সেল যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো ভ্যালেন্সেল মানে ট্রানজিশন মেটালের ক্ষেত্রে আমরা দেখতে পাবো 3D যে সমস্ত ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো তাদের সঙ্গে সেই ইলেকট্রনগুলোর সঙ্গে যেগুলো লিগ্যান্ডের ইলেকট্রন তার একটা রিপালসিভ ফোর্স হতে পারে এবং এটা যেহেতু রিপালশন সেটা কিন্তু ওভারঅল সিস্টেমটাকে ডিস্টেবিলাইজ করবে। এরকম দুরকম ইন্টারাকশন হতে পারে। সি পয়েন্টটা আমরা লিখতে পারি দ্য এনার্জি লেভেল অফ দ্য ডি অরবিটালস অফ দ্য মেটাল অ্যাটম, the energy level of the d orbital, energy level of the d orbital of the metal atom মেটাল অ্যাটম অর আয়ন যা খুশি হতে পারে, মেটাল অ্যাটম অর আয়ন is affected by the field produced by the ligand. Okay, energy level of the d orbitals of the metal atom or ion is affected by the field produced by the ligand. এখন এনার্জি লেভেল অফ দ্য ডি অরবিটাল তার মানে অ্যাফেক্টেড হবে, অর্থাৎ যদি ট্রানজিশন মেটালগুলো আমরা ফার্স্ট রো ট্রানজিশন মেটালগুলো ধরি, 3D ট্রানজিশন মেটালগুলোকে ধরি, তাহলে 3D অরবিটালসগুলো কিন্তু অ্যাফেক্টেড হয়ে যাবে। যে লিগ্যান্ডগুলো প্রেজেন্স আছে, লিগ্যান্ডগুলো যে নেগেটিভ ফিল্ড প্রোভাইড করবে সেই ফিল্ডগুলোর দিয়ে যে মেটাল ডি অরবিটালগুলো কিন্তু কী হয়ে যাবে, অ্যাফেক্টেড হবে। অর্থাৎ অ্যাফেক্টেড হবে মানে তার এনার্জি ডি অরবিটালের, ইনফ্যাক্ট আমরা দেখব যে এনার্জিটা ডি অরবিটালের বেড়ে যাবে। ওভারঅল এনার্জিটা ফ্রি স্টেটে যে মেটালটা ছিল ইন প্রেজেন্স অফ লিগ্যান্ড, ওভারঅল এনার্জি অফ দ্য ডি অরবিটালস, ইলেকট্রনস ইন দ্য ডি অরবিটাল, তার এনার্জি কিন্তু বেড়ে যাবে এবং তার ফলে কি ঘটনাগুলো ঘটে একের পর এক আমরা দেখতে থাকি ক্রিস্টাল ফিল্ড থিওরি কী হয়। তাহলে যাই হোক, এটা সাব পয়েন্ট 3টে বলেছিলাম, তাহলে আমরা 2 নম্বর পয়েন্ট আলোচনা করেছিলাম। 3 নম্বর পয়েন্টে আমরা আসি এখন, এটা আমি ইরেজ করে দিচ্ছি। 3 নম্বর পয়েন্টে
আমরা তাহলে নাম্বার 1 পয়েন্টে আলোচনা করেছিলাম লিগ্যান্ডস আর ইমাজিন টু বি পয়েন্ট নেগেটিভ চার্জ। 2 নম্বর পয়েন্টে আলোচনা করলাম যে অ্যাকর্ডিং টু দ্য থিওরি two types of interaction may occur. First type is the electrostatic attraction between the positively charged nucleus of the metal and the negative charge of the ligand, and second হচ্ছে কি না electrostatic repulsion between the electrons of the valence shell of the metal and the ligand electrons. এই দুরকম ইন্টারাকশন হতে পারে। আর একটা জিনিস হতে পারে ইন প্রেজেন্স অফ লিগ্যান্ড ডি অরবিটালগুলোর এনার্জি কিন্তু অ্যাফেক্টেড হতে পারে। এই তিনটে পয়েন্ট আমরা সাব পয়েন্ট আলোচনা করেছিলাম। তো যাই হোক, এবার 3 নম্বর মেন পয়েন্টে আসছি। 3 নম্বর মেন পয়েন্টে কি হতে পারে, ইন কেস অফ ট্রানজিশন মেটাল অ্যাটম অফ আয়ন ডিফারেন্ট সিচুয়েশন মে অ্যারাইজ। ডিফারেন্ট টাইপ অফ সিচুয়েশন হতে পারে, সেটা কেমন? নাও আমি লিখেই দিচ্ছি। নাও ইন কেস অফ ট্রানজিশন metal atom or ion different situation may occur or different situation may arise। সেগুলো কি কি? এখানেও সাব পয়েন্ট একের পর এক লিখি। 1 নম্বর কি হতে পারে, আগে আমি লিখছি, তারপর জিনিসগুলো তোমাদের একের পর এক বুঝিয়ে দিচ্ছি। 1 নম্বর হতে পারে, ধরো ইন অ্যাবসেন্স অফ লিগ্যান্ড কি হয়? ইন অ্যাবসেন্স অফ লিগ্যান্ড, ধরো কোনো লিগ্যান্ড নেই, ফ্রি মেটাল আয়ন, তখন কি হবে? ইন অ্যাবসেন্স অফ এনি লিগ্যান্ড, in absence of any ligand, 5 3d orbitals, 3d orbitals বলতে 5d orbitals ই আমরা লিখি। হ্যাঁ, যেটা হচ্ছে যে কোনো ফার্স্ট রো সেকেন্ড রো বিভিন্ন রকম ট্রানজিশন মেটালের জন্য যেটা অ্যাপ্লিকেবল হতে পারে। তো ডি অরবিটালের সংখ্যা কটা আছে? 5টা, সেই জন্য আমি লিখলাম 5d orbitals। ইন অ্যাবসেন্স অফ এনি লিগ্যান্ড 5d orbitals আর ডিজেনারেট। ওকে, ইন অ্যাবসেন্স অফ এনি লিগ্যান্ড তোমরা জানো যে ফ্রি মেটাল আয়নের ক্ষেত্রে 5টা যে ডি অরবিটাল আছে তাদের এনার্জি সমান 5d অরবিটাল, এইরকম, তাই তো? এইভাবে আমরা ড্রয়িং করি 5টা ডি অরবিটাল, কিন্তু তাদের এনার্জি একদম 5টা ডি অরবিটাল এনার্জি সমান, অর্থাৎ তারা ডিজেনারেট ইন অ্যাবসেন্স অফ এনি লিগ্যান্ড। এবার যখনই এটা ফ্রি মেটাল একটা ধরো আয়ন Mn+, তার ক্ষেত্রে এবার এটা যখনই একটা ধরো লিগ্যান্ড, ধরো 6টা লিগ্যান্ডের সঙ্গে নিউট্রাল লিগ্যান্ডের সঙ্গে ইন্টারাক্ট করলে সেটা তৈরি করবে Ml6 ধরো N+, এই ধরনের একটা স্পিসিস জেনারেট করলো। তাহলে এখন 6টা লিগ্যান্ড, আগে ছিল ফ্রি স্টেটে 5টা ডি অরবিটাল ডিজেনারেট, এখন ইন প্রেজেন্স অফ 6টা লিগ্যান্ড, এই যে 6টা নতুন লিগ্যান্ড চলে এলো, এই 6টা নতুন লিগ্যান্ডের জন্য কিন্তু এই মেটালের যে 5টা ডি অরবিটাল আছে, যদি ফার্স্ট রো ট্রানজিশন মেটাল আমরা ধরি, 3D সিরিজ ধরি, যে 5টা 3D অরবিটালস আছে তাদের প্রপার্টিতে কিছু চেঞ্জ দেখা যাবে। সেটা ডিপেন্ড করবে এই যে লিগ্যান্ডগুলো আছে জিওমেট্রির উপর ডিপেন্ড করবে। এই জিওমেট্রিটা কেমন হবে, লিগ্যান্ডগুলো ঠিক কেমনভাবে সারাউন্ড হয়ে থাকবে মেটালের চারদিক দিকে, তার উপর ডিপেন্ড করে এই অরবিটালগুলোর বিভিন্ন রকম অরবিটালগুলোর প্রপার্টি শো করতে পারে, বিভিন্ন রকম তার এনার্জি লেভেল হতে পারে। তো যাই হোক, আমরা এই জন্যে এবার বলছি 2 নম্বর পয়েন্টে যেটা, সেটা হচ্ছে ধরো ইফ, এইরকমভাবে লিখি, ইফ দ্য মেটাল আয়ন অর অ্যাটম, মেটাল আয়ন or atom is surrounded
by negative charge such that negative charge of course of the ligand such that মানে in such a way that এইভাবে লিখি in such a negative charge is surrounded by the negative charge in such a way that the negative charge is distributed over a sphere এই স্ফিয়ারটাকে খুব ভালোভাবে মনে রাখো ওভার এ স্ফিয়ার ইউনিফর্মলি একদম সিমেট্রিক্যালি সমানভাবে একটা স্ফিয়ারের চারদিক দিকে নেগেটিভ চার্জগুলো যদি ডিস্ট্রিবিউট হয়ে থাকে দেন তখন কি ঘটবে দেন the energy level of each d orbitals will increase but still degeneracy will be maintained. ভালো করে বোঝার চেষ্টা করো ব্যাপারটা এবার ধরো এটা না ডাইরেক্ট একটা এক্সাম্পল নেই ধরো আমাদের সবচেয়ে যেটা পরিচিত এক্সাম্পলটা নিয়ে আমরা বারবার ডিসকাস করছি CN6 ধরো Fe 2- বা 3- যা খুশি দিতে পারি 3- দিলাম তাহলে এটা ফেরিক আয়ন ভেতরে তো এইটা ধরো একটা এখানে কি আছে 6টা সায়ানাইড লিগ্যান্ড Fe3+ এর চারদিকে আছে এবার এই Fe3+ ধরো একটা স্ফিয়ারের সেন্টারে আছে এখানে আমি স্ফিয়ারটাকে তো আঁকাটা ডিফিকাল্ট আছে ধরো এরকম করে স্ফিয়ারটা আঁকার চেষ্টা করছি ওকে স্ফিয়ার মানে কিন্তু সার্কেল নয় সার্কেল মানে 2 ডাইমেনশনাল স্ফিয়ার মানে 3 ডাইমেনশনাল ব্যাপার তাহলে স্ফিয়ার এর চারদিকে ধরো 6টা নেগেটিভ চার্জ এমনভাবে আছে যে একদম সিমেট্রিক্যালি এই 6টা নেগেটিভ সায়ানাইড আয়নের নেগেটিভ 6টা একেবারে 1 2 3 4 5টা এই ধরো 6টা সায়ানাইড একদম সিমেট্রিক্যালি ছড়িয়ে আছে যে একদম নেগেটিভ চার্জটা পুরোপুরি সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড ওভার দ্য স্ফিয়ার এইরকম যদি সিচুয়েশনটা হয় তখন কি হবে যে আয়রনের ডি অরবিটালের মধ্যে যে ইলেকট্রন আছে তার সঙ্গে নেগেটিভ চার্জের রিপালশন হবে কিন্তু রিপালশনটা যেহেতু একদম সিমেট্রিক্যালি নেগেটিভ চার্জটা ডিস্ট্রিবিউট আছে ওভার স্ফিয়ার তার মানে সব ডি অরবিটালগুলোই ইকুয়ালি অ্যাফেক্টেড হবে এবং তার ফলে যেহেতু নেগেটিভ রিপালশন এনার্জি অবশ্যই বাড়বে কার বাড়বে যে ডি অরবিটালে যে ইলেকট্রনগুলো আছে তার এনার্জি অবশ্যই বাড়বে কিন্তু সেই বাড়বে এনার্জিটা একেবারে সিমেট্রিক্যালি অর্থাৎ কি ঘটনাটা ঘটবে এখানে ঘটনাটা হবে এই রকম যে এই সিচুয়েশনে এটাকে একটু ইরেজ করে দিই যে এই সিচুয়েশনে যেটা হবে যে ধরো আগে ছিল 5টা ডি অরবিটাল এইরকমভাবে 1 2 3 4 5 এখনও 5টা ডি অরবিটাল যেমন ডিজেনারেট ছিল 5 ডিজেনারেটই থাকবে এটা হচ্ছে এটা হচ্ছে ইন ফ্রি স্টেট ধরো Fe যদি বলি Fe3+ আয়ন ফ্রি স্টেট Fe3 বা যে কোনো মেটাল আয়ন আমরা ধরি এটা ফ্রি স্টেট হ্যাঁ আর এটা হচ্ছে ইন প্রেজেন্স অফ
spherical field, spherical ligand field, স্ফেরিক্যাল লিগ্যান্ড ফিল্ডে কী হবে, নেগেটিভ নেগেটিভ রিপালশন হবে, নেগেটিভ লিগ্যান্ডগুলো নেগেটিভ এন্ড পয়েন্ট নেগেটিভ চার্জ দ্বারা এই হিসেবে ধরা হয়েছে, আর মেটালের ডি ইলেকট্রনের সঙ্গে রিপালশন হয়ে এনার্জি বেড়ে যাবে। কিন্তু স্টিল যেহেতু এটা স্ফেরিক্যাল সিস্টেম এবং সিমেট্রিক্যালি নেগেটিভ চার্জটা ডিস্ট্রিবিউটেড আছে, তাই 5টা ডি অরবিটালের এনার্জি কিন্তু সমানভাবে বেড়ে যাবে। এবং বেড়ে ধরো এটা যদি আমরা এদিকে এনার্জি প্লট করি অ্যালং ধরো ওয়াই অ্যাক্সিস এইভাবে যদি প্লট করি, তাহলে এনার্জিটা এইভাবে বেড়ে গেল। তাহলে এটা হবে ইন প্রেজেন্স অফ স্ফেরিক্যাল ফিল্ড। মনে রাখো এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, স্ফেরিক্যাল ফিল্ডের রেসপেক্টে এনার্জিটা বাড়বে। দেখো 6টা সায়ানাইড আয়ন ছিল, 6টা সায়ানাইড আয়নের জন্য ধরো এখানে আমরা ডাইরেক্টলি আলোচনা করছি যে সায়ানাইড এফি CN6 3- এই কমপ্লেক্স স্পিসিসটা নিয়েই। তাহলে এই 6টা সায়ানাইডের জন্য স্ফেরিক্যাল ফিল্ডের জন্য এনার্জিটা অফ দ্য ডি অরবিটাল অফ দ্য Fe3+ ডি অরবিটালের কিন্তু এখন এনার্জিটা বেড়ে যাবে। এইটা হচ্ছে ঘটনাটা। কিন্তু ফিল্ডটা যদি স্ফেরিক্যাল না হয়, যদি অন্যরকম কোনো জিওমেট্রি হয়, যেমন অক্টাহেড্রাল বা টেট্রাহেড্রাল, এই সায়ানাইড আয়নগুলো ধরো এখানে 6টা আছে, 6টার জায়গায় 4টে থাকলো, এবং 4টে ধরো একটা টেট্রাহেড্রাল ফিল্ডে থাকলো, অথবা এই 6টা আছে একটা অক্টাহেড্রানের 6টা কর্নার যে আছে, 6টা কর্নারে অক্টাহেড্রানের এই 6টা সায়ানাইড আয়ন থাকলো, তখন 6টা কর্নার মানে এক একটা পজিশন এই সায়ানাইড আয়নগুলো নিয়ে নিল, অর্থাৎ সিমেট্রিক্যালি কিন্তু তখন ডিস্ট্রিবিউট থাকলো না। এবার সিমেট্রিক্যালি যদি ডিস্ট্রিবিউট না থাকে, তাহলে সবগুলো ডি অরবিটাল কিন্তু ইকুয়ালি অ্যাফেক্টেড হবে না। এখানেও যে টোটাল এনার্জি 6টা সায়ানাইড আয়ন, অক্টাহেড্রানেও টোটাল 6টা সায়ানাইড আয়ন, টোটাল এনার্জিটা ইনক্রিজ হবে একই, কিন্তু এই 5টা ডি অরবিটালের মধ্যে কোনো কিছু কিছু ডি অরবিটালের এনার্জি একটু বেশি বেড়ে যাবে, এবং কিছু কিছু ডি অরবিটালের এনার্জি তখন বাধ্যতামূলক কিছু কমতে হবে এই স্ফেরিক্যাল ফিল্ডের রেসপেক্টে, যাতে করে যে আলটিমেট এনার্জিটা স্ফেরিক্যাল ফিল্ডের যে এনার্জি তার সঙ্গে সমান হয়। কারণ আয়নের সংখ্যা কিন্তু সেখানে বেড়ে যাচ্ছে না, স্ফেরিক্যাল ফিল্ডের যে টোটাল যতটা স্ফেরিক্যাল ফিল্ডের জন্য এনার্জি বাড়বে, ঠিক অক্টাহেড্রান বা অক্টাহেড্রান ফিল্ডে ঠিক ততখানি এনার্জিটা বাড়বে, টোটাল এনার্জিটা, কিন্তু সবগুলো ইকুয়ালি বাড়বে না। কিছু কিছু স্ফেরিক্যাল ফিল্ডের থেকে কিছুটা উপরে যাবে, এবং কিছুটা স্ফেরিক্যাল ফিল্ডের থেকে কিছুটা, তখন এনার্জি যেহেতু কনজার্ভ, টোটাল এনার্জিকে বাড়ানো বা কমানো যায় না, তখন টু মেনটেন দ্য ল অফ কনজারভেশন অফ এনার্জি, কিছু তখন ডি অরবিটাল এনার্জিকে অবশ্যই কমতে হবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমি এই কথাটাকে লিখে আরেকটু ভালোভাবে বোঝালে তোমরা তখন বুঝতে পারবে। আমি এটাকে মুছে দিচ্ছি, একটু দিয়ে লিখছি। সেটা হচ্ছে সি পয়েন্ট দিয়ে লিখছি যে ইফ দ্য সেন্ট্রাল অ্যাটম is surrounded by the ligand in such a way that ligands occupy each corner of a octahedron or tetrahedron or any other geometry than sphere, or any other geometry than
এ স্ফিয়ার, মানে স্ফিয়ারটা না হলেই হলো। স্ফিয়ার হলে সিমেট্রিক্যালি যদি হয়ে যায় ব্যাপারটা তখন আলাদা রকম, কিন্তু অন্য যে কোনো যদি হয়, যেমন আমি এখানে এক্সাম্পল দিলাম, খুব কমন এগুলো, যেহেতু অক্টাহেড্রান বা টেট্রাহেড্রান স্ট্রাকচারটা আমরা খুব কমনলি ডিসকাস করবো সেই জন্য লিখলাম। তাহলে যদি লিগ্যান্ডস অকুপাই করে ইচ কর্নার অফ এ অক্টাহেড্রান অর টেট্রাহেড্রান, সেক্ষেত্রে কি হতে পারে, দেন the field of the negative charge will no longer be symmetrical. তখন কি আর যদি অক্টাহেড্রানের কর্নারে বা টেট্রাহেড্রানের কর্নারে হয়, তখন তার স্ফিয়ারের মতো সিমেট্রিক্যালি সেটা ডিস্ট্রিবিউট থাকছে না। তখন এক একটা পয়েন্ট থেকে নেগেটিভ চার্জটা কোথাও বেশি ইনফ্লুয়েন্স করবে ডি অরবিটালকে, কোথাও কম করবে। এই জন্যই বলছি নেগেটিভ চার্জ উইল নো লঙ্গার বি সিমেট্রিক্যাল অ্যান্ড the degeneracy of the d orbitals will be destroyed. তাহলে এখানে আগে ছিল যে স্ফেরিক্যাল ফিল্ডের প্রেজেন্সে 5টা যে ডি অরবিটাল ছিল তাদের এনার্জি বেড়ে গেছিল, নেগেটিভ রিপালশন হওয়ার কারণে বেড়ে গেছিল, কিন্তু স্টিল স্ফেরিক্যাল ফিল্ডের প্রেজেন্সে ডিজেনারেট ছিল 5টা। কিন্তু অক্টাহেড্রান বা টেট্রাহেড্রান এই ধরনের যদি বা আদার দেন স্ফিয়ার কোনো জিওমেট্রি হয়, তখন কিন্তু ডিজেনারেট আর ডি অরবিটালগুলো ডিজেনারেট থাকবে না। কোনো ডি অরবিটালের এনার্জি তাদের ডি অরবিটালগুলোর পার্টিকুলার জিওমেট্রি বা তাদের শেপ বা তারা এক্স ডিরেকশন ওয়াই ডিরেকশনে কে কেমনভাবে আছে তার উপর ডিপেন্ড করে কিছু ডি অরবিটালের এনার্জি বাড়তে পারে এবং কিছু ডি অরবিটালের এনার্জি কমতে পারে। কিন্তু স্ফেরিক্যাল ফিল্ডের রেসপেক্টে আলটিমেটলি টোটাল যদি আমরা ডি অরবিটালগুলোর এনার্জি সাম আপ করি, তাহলে কিন্তু স্ফেরিক্যাল ফিল্ডে যতটা ইনক্রিজ হয়েছিল এখানেও ঠিক ততখানি ইনক্রিজ করবে, এটাকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা বলতে পারি যে এখানে যদি ডি অরবিটাল যদি ডিজেনারেসিটা যদি ডিস্ট্রয় হয়ে যায়, উইল বি ডিস্ট্রয়েড, এটা যদি হয়, তখন আমরা কি বলবো যে কি হবে, আমরা আরো লিখতে পারি যে অ্যান্ড এটাকে আরো আমরা কন্টিনিউ করতে পারি, অ্যান্ড ডি অরবিটালস আর উইল বি স্প্লিটেড, দেন উইল বি স্প্লিটেড মানে কারোর এনার্জি বাড়তে পারে কমতে পারে, যেটা একটু আগেই বললাম, স্প্লিটেড। দিস ইজ known as crystal field splitting. ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং, এটাকেই বলে কি বলে, ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং বলে। নেক্সট, এবার আমরা তাহলে আলটিমেট আর একটা জিনিসের মধ্যে একটুখানি চলে যাই। তাহলে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং জিনিসটা কি জানা যায়, এবার দেখা যাক কোন ডি অরবিটালগুলোর এনার্জি বাড়তে পারে বা কোন ডি অরবিটালের এনার্জিগুলো কমতে পারে। সেটা হচ্ছে যদি আমরা করতে চাই এইভাবে একটু দেখতে পারি যে ধরো ডাইরেক্টলি এই আয়নটাকে নিয়েই যদি আমরা ডিসকাস করি যে Fe(CN6), এখন ধরো Fe(CN6) 6টা যে সিএন আছে তারা অক্টাহেড্রানের 6টা কর্নারে অবস্থান করবে। এখন সেটা করলে এইভাবে আমরা অক্টাহেড্রানের আগে একটা ছবি ড্রয়িং করে নিই, যে এটা হচ্ছে একটা অক্টাহেড্রান, ধরো এইখানে একটা সিএন মাইনাস, এইখানে একটা সিএন মাইনাস, এইখানে একটা সিএন মাইনাস, এইখানে একটা সিএন মাইনাস,
আচ্ছা, ওপর দিকে একটা সিএন আর নিচের দিকে আর একটা সিএন মাইনাস। এবার এগুলোকে সবগুলোকে জোড়া লাগিয়ে দিলে অক্টাহেড্রান একটা স্ট্রাকচার আমরা পাচ্ছি। নিচের দিকে এগুলো জোড়া লাগিয়ে দিলে একটা অক্টাহেড্রান স্ট্রাকচার পাচ্ছি। এনিওয়ে, এই যে এখানে এই অক্টাহেড্রান যদি বলো, এবার এইখানে এইটা এই কর্নারগুলোকে যদি আমরা যোগ করি, এই ডায়াগোনালটা আর এই ডায়াগোনালটা, এখানে মাঝখানটায় অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি। এই একটাকে ধরো ওয়াই অ্যাক্সিস নিচ্ছি, এই বরাবর ধরো ওয়াই অ্যাক্সিস আমরা কল্পনা করছি, আর এই বরাবর আমরা এক্স অ্যাক্সিস কল্পনা করছি, অন্য একটা ডায়াগোনাল। আর ওপর দিয়ে যে এই যে দুটো কর্নারকে যেটা যোগ করছে ওপর নিচে, এটা ধরো বলছি জেড অ্যাক্সিস বা জি অ্যাক্সিস, যাই বলো, জেড অ্যাক্সিস। এই তিনটে যদি অ্যাক্সিস আমরা ভাবি, বিভিন্ন প্রথমে আমরা কনসিডার করি ডি এক্স স্কোয়ার মাইনাস ডি ওয়াই স্কোয়ার, এই অরবিটালটা কি ফেট হবে না। এই অরবিটালটা আমরা জানি পজিশনটা কেমন, ডি এক্স স্কোয়ার মাইনাস ডি এক্স ওয়াই স্কোয়ার, এটা এক্স ওয়াই প্লেনে থাকে এবং অ্যালং এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের লোবগুলো হয়। সেটা কেমন হয়, তাহলে এইটা ওয়াই অ্যাক্সিসটা এইরকম, আর এটা এক্স অ্যাক্সিসটা এইরকম, এক্স অ্যাক্সিস, তাহলে এইভাবে থাকবে। তাহলে লোবগুলো ডাইরেক্টলি ইটস পয়েন্টস টুয়ার্ডস দ্য লিগ্যান্ড। এই যে সায়ানাইডগুলো কর্নারে আছে, আর এর লোবগুলো কিন্তু ডাইরেক্টলি টুয়ার্ডস দ্য কর্নার এইভাবে আছে। তার মানে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডাইরেক্টলি লিগ্যান্ডটা কিন্তু খুব ক্লোজে লিগ্যান্ডের সঙ্গে ইন্টারাকশান হবে, ডাইরেক্ট পয়েন্ট টু পয়েন্ট ইন্টারাকশান হবে লিগ্যান্ডের সঙ্গে। এই ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের যে ইলেকট্রন থাকবে তার সঙ্গে লিগ্যান্ডের যে নেগেটিভ চার্জ তার কিন্তু ডাইরেক্টলি ইলেকট্রোস্ট্যাটিক রিপালশনটা হবে। তার ফলে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের এনার্জি কিন্তু অনেক বেড়ে যাবে। এবার যদি অন্য একটা অরবিটাল, তাহলে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের এনার্জিটা বেড়ে যাবে, এটা আমরা বুঝতে পারলাম। বেড়ে যাবে মানে ডাইরেক্ট ইন্টারাকশানটা হবে। এবার নেক্সট আর একটা ধরো কনসিডার করো, সেটা হচ্ছে ডি জেড স্কোয়ারটা আমরা যদি ভাবি এইরকম করে, ডি জেড স্কোয়ার। তার মানে এখানটা ধরো সিএন 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 এইরকমভাবে ধরো অক্টাহেড্রান একটা ড্র করলাম, মোটামুটিভাবে চেষ্টা করলাম ড্র করতে। তাহলে এইখানে ডি জেড স্কোয়ারের ক্ষেত্রে কী হবে লোবটা, ডি আমি এখন বলছি জেড স্কোয়ার, আমরা জানি সেটার লোবটা অ্যালং জেড অ্যাক্সিসটি এটা, আর এইটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস ধরেছি আমরা এইদিকে, আর এইদিকে আমরা ধরেছি এক্স অ্যাক্সিস। ওকে, নাও এখন এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এইটা যদি হয় তাহলে জেডটা যদি অ্যাক্সিসটা এই বরাবর হয়, তাহলে আমরা অন্য একটা কালার দিই, এই বরাবর জেড লোবটা এই দিকে থাকবে আর নিচের দিকে থাকবে এই সায়ানাইডটা যেখানে আছে, এই যে এই সায়ানাইডটার দিকে আর এই ওপরের সায়ানাইডটার দিকে লোবটার মাঝখানটা এইরকম একটু থাকে। এইরকম জেড অরবিটালের পিকচারটা, মানে জেড অ্যাক্সিসটা যদি এইরকম বলি আমরা, এই বাইরে ওইখানটায় তোমরা বুঝতে না পারলেও আমি এখানে দেখাচ্ছি, এইরকম অনেকখানি দেখতে হবে, তাই তো। আর এইখানে সায়ানাইড আছে ওপরে, নিচে সায়ানাইড আছে। তার মানে জেড স্কোয়ারের ক্ষেত্রেও দেখা যাচ্ছে কি, যে ডাইরেক্টলি এই যে সায়ানাইডের নেগেটিভ চার্জ ডাইরেক্টলি ডি জেড স্কোয়ারের যে ইলেকট্রন থাকবে ডাইরেক্টলি ঠিক এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মতো এক্স্যাক্টলি সেম এক্সটেন্টে ডাইরেক্টলি নেগেটিভ চার্জ রিপালশন হবে, মানে এরও এনার্জি উইল বি ইনক্রিজড ডাইরেক্টলি, যেহেতু ইনক্রিজড এরও এনার্জি ইনক্রিজড হয়ে যাবে। নেক্সট অরবিটালটাকে আমরা নিয়ে কনসিডার করি, সেটা হচ্ছে ধরো আর একটা অরবিটাল নিয়েই দেখাচ্ছি, তাহলে বাকিগুলো বুঝতে পারবে। ধরো
ডি এক্স ওয়াই, ডি এক্স ওয়াই, ডি এক্স ওয়াই। আবার আমরা একটা ড্রয়িং করি, যে এইরকমভাবে ড্রয়িং করার চেষ্টা করি। তারপর এইখানে এইখানে সায়ানাইড, সে দিস ইজ সায়ানাইড, সে দিস ইজ সায়ানাইড, দিস ইজ সায়ানাইড, দিস ইজ সায়ানাইড, দিস ইজ সায়ানাইড। 6টা সায়ানাইড এইভাবে, মাঝখানে Fe3+। এবার এইটা হচ্ছে ওপরের দিকটা হচ্ছে জেড অ্যাক্সিস, ওপরের দিকটা হচ্ছে জেড অ্যাক্সিস, এইটা হচ্ছে জেড অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস, এই রকম আছে জেড অ্যাক্সিস। তাহলে এখানে ডি এক্স ওয়াই, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আগে যেমন বললাম এটা এক্স অ্যাক্সিস, আর এইটা জেড অ্যাক্সিস, এইদিকে এটা ওয়াই, এটা এক্স। এইখানটা অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হতে হবে, তবেই এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বলতে পারবো। এখন ডি এক্স ওয়াইয়ের পিকচারটা কেমন হবে? ডি এক্স ওয়াইটা ঠিক ডাইরেক্টলি অ্যালং এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস হবে না, কিন্তু এক্স ওয়াই প্লেনে হবে। তাহলে এক্স ওয়াই প্লেন মানে এই প্লেনটা এই রকমভাবে, এই 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 ডি অরবিটাল। এবার ডি এক্স ওয়াইয়ের লোকগুলো দেখার চেষ্টা করো, এটা কিন্তু ডাইরেক্টলি, ইট ইজ নট ডাইরেক্টলি পয়েন্টিং টুয়ার্ডস দ্য সাইনাইড আয়ন। যেমন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের লোকটা ছিল এই দিকে, মানে সেটা যতখানি ইন্টারাকশান, নেগেটিভ চার্জ ইন্টারাকশানটা ফিল করতো, এ কিন্তু ততখানি কমছে না। অর্থাৎ ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের এনার্জি বাড়বে, আর ডি জেড স্কোয়ারের এনার্জিও বাড়বে। এবার ঠিক সিমিলার সিচুয়েশান হবে ডি ওয়াই জেড, সেটা জাস্ট ওয়াই জেড প্লেনে থাকবে, এইটুকুই তফাৎ। আর ডি জেড এক্স, বাকি যে তিনটে ডি অরবিটাল আছে একদম সিমিলার ডি এক্স ওয়াইয়ের মতো সিচুয়েশান হবে। একটা শুধুমাত্র এটা যেমন এক্স ওয়াই প্লেনে আছে, অন্যটা থাকবে ওয়াই জেড প্লেনে, আর অন্যটা থাকবে জেড এক্স প্লেনে। সেগুলো কোনোটাই ডাইরেক্টলি টুয়ার্ডস দ্য লিগ্যান্ড থাকবে না, বা ইন বিটুইন লিগ্যান্ড থাকবে। তার ফলে যেহেতু ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের এনার্জিটা বেড়ে যাচ্ছে, এখন এই সাইনাইডটা স্ফেরিক্যাল ফিল্ডে থাকলে যে এনার্জি হতো, এখন টোটাল এনার্জিটা তো একই থাকতে হবে। 6টা সাইনাইডের জন্য টোটাল ফিল্ডটা একই, স্ফেরিক্যাল ফিল্ডই হোক, অক্টাহেড্রন ফিল্ডই হোক। এবং এক্ষেত্রে যদি দুটো ডি অরবিটাল এনার্জি বেড়ে যায় ডাইরেক্টলি সেটা লিগ্যান্ডের দিকে থাকার কারণে, অর্থাৎ ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বা ডি জেড স্কোয়ারের এনার্জি যদি বেড়ে যায়, তাহলে টু মেনটেন দ্য ল অফ কনজারভেশন অফ এনার্জি অন্য তিনটে অরবিটালের এনার্জি কিন্তু বাধ্যতামূলক কমতে হবে। অর্থাৎ তাহলে এখন নতুন সিচুয়েশানটা কি দাঁড়াবে, এইটাকে আমি এখন তোমাদেরকে ড্রয়িং করে দেখানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে ইন ফ্রি স্টেট, এই আয়রন দিয়েই আমি বোঝাচ্ছি। ইন ফ্রি স্টেট ধরো Fe3+, ইন ফ্রি স্টেটে ছিল 5টা ডি অরবিটাল ডিজেনারেট, ওকে, Fe3+। ফ্রি স্টেট এইভাবে লিখে দিলাম, ফ্রি স্টেট, নো লিগ্যান্ড ইজ দেয়ার। তাহলে ইন প্রেজেন্স অফ স্ফেরিক্যাল ফিল্ড এখনও ডিজেনারেট আছে। এটা হচ্ছে ইন প্রেজেন্স অফ স্ফেরিক্যাল ফিল্ড, এটা আগেই তোমাদেরকে বোঝানো হয়েছে। স্ফেরিক্যাল ফিল্ড অফ 6 সায়ানাইড আয়ন, 6টা সায়ানাইড আয়নের স্ফেরিক্যাল ফিল্ডের প্রেজেন্সি। নাও ইন প্রেজেন্স অফ অক্টাহেড্রন ফিল্ড আমরা কি দেখলাম 6টা সায়ানাইড আয়নের ক্ষেত্রে, এখানেও 6টা সায়ানাইড আয়ন, যেহেতু টোটাল এনার্জিটা একই থাকবে, কিন্তু তার মধ্যে দুটোর এনার্জি ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ারের এনার্জিটা ইকুয়ালি বেড়ে যাচ্ছে। তাহলে টোটাল স্ফেরিক্যাল ফিল্ডের এনার্জি যতটা, ততটার সঙ্গে যদি সমান রাখতে হয়, এর যে দুটো যতটা রেশিওতে বাড়ছে, এর ঠিক বাকি যে তিনটে থাকবে, এই তিনটের কিন্তু তিনটে কমতে হবে, যাতে করে মিন এনার্জিটা আলটিমেট ঠিক এই জায়গায় এসে দাঁড়ায়, যে স্ফেরিক্যাল ফিল্ড। এটা হচ্ছে স্ফেরিক্যাল ফিল্ডের এনার্জি লেভেল এইখানটা। তাহলে যতটা এই ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার যতটা উপরে উঠবে, বাকি ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, এই তিনটে কিন্তু ঠিক ততটা রেশিওতে নামবে, যাতে করে টোটাল এনার্জিটা আলটিমেট এই দুটো সামেশনটা কিন্তু এই স্ফেরিক্যাল ফিল্ডের যে এনার্জি ছিল তার সঙ্গে
একই রকম থাকে, এটা হচ্ছে মেন ব্যাপার। এখন এই ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার, এই দুটো সেট অফ অরবিটালকে ক্রিস্টাল ফিল্ড থিওরি অক্টেড্রান ফিল্ডে বলে ইজি সেট অফ অরবিটাল, আর এটাকে বলে T2G সেট অফ অরবিটাল। ওকে, T2G সেট অফ অরবিটাল। এখন এটা তাহলে জিনিসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এর সঙ্গে আর এই যে ইজি আর T2Gর মধ্যে যে ডিফারেন্সটা, এটাকে বলে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি, এটাকে বলে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি, এবং এটাকে এইভাবে প্রকাশ করা হয়, ডেল্টা নটও বলে আর ডেল্টা ও বলে। ও স্ট্যান্ডস ফর অক্টাহেড্রাল জিওমেট্রি, বা অনেকে ডেল্টা নট মানে ডেল্টা জিরো এইভাবেও বলে, দেখেছি অনেক বইয়ে এরকমভাবে আছে। অথবা এই এনার্জি ডিফারেন্সটা আরও একটাভাবে বলা হয় অর 10dq। এই ডিফারেন্সটা অর্থাৎ ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি, ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি এর ভ্যালুটা হচ্ছে কনভেনশনালি এটাকে বলা হয় ডেল্টা জিরো বা ডেল্টা ও যাই বলো, ডেল্টা নট অর 10dq। এইভাবে দ্যাট ইজ দ্য এনার্জি ডিফারেন্স বিটুইন দ্য ইজি অ্যান্ড T2G সেট অফ অরবিটাল। আর ইজি সেট অফ অরবিটালের মধ্যে দুটো অরবিটাল আছে, একটা হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর একটা হচ্ছে ডি জেড স্কোয়ার। আর T2Gর সঙ্গে আছে বাকি তিনটে, অর্থাৎ ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড আর ডি জেড এক্স, এই তিনটে আছে। ওকে, ক্লিয়ার? তাহলে এই জিনিসটাকে যে বুঝলাম, এটাকে যদি আমরা, তোমরা তো নোট আকারে নিশ্চয়ই এগুলো রাইট ডাউন করছো, তাহলে এই কথাগুলো পরপর আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। আর একটা জিনিস এখানে বোঝানোর দরকার আছে যে কিভাবে এখানে কনজারভেশন অফ এনার্জিটাকে মেনটেন করা হচ্ছে। দেখো 5টা ডি অরবিটাল, তার মানে এইখান থেকে এইটুকু এই ডিফারেন্সটা কত হবে সেটাকে আমরা এইভাবে ভাবতে পারি। এই 5টা ডি অরবিটালের দুটো এনার্জি রেস্ট হয়েছে, অর্থাৎ দুটো এনার্জি কতটা রেস্ট হবে? তাহলে এই যে ওপরের দিকে এখানে 3/5 এটাকে ইনক্রিজ করতে হবে এনার্জি, কারণ দুটো অরবিটাল উপরের দিকে আছে, 3/5 ইনক্রিজ করতে হবে। এটা 3, আরেকবার লিখি ভালো করে, 3/5 ইনক্রিজ করতে হবে। আর নিচের দিকে এটা -2/5 এটাকে ডিক্রিজ করতে হবে। তাহলে আলটিমেটলি এনার্জিটা কিভাবে কনজার্ভ থাকছে? 5টা অরবিটাল, তাহলে এখানে দুটো অরবিটাল আছে উপরে, তাহলে দুটো অরবিটাল, তাহলে 3/5 × 2, এটা পজিটিভ দিকে যাচ্ছে, প্লাস তাহলে ডেল্টা জিরো, দ্যাট মিনস 6/5 ডেল্টা জিরো। আর এটা উপরের দিকে যদি ইজি সেট অফ অরবিটালটাকে বলি, প্লাস 6/5 ডেল্টা জিরো। আর নিচের দিকে তিনটে ডি অরবিটাল আছে, অর্থাৎ মাইনাস প্রত্যেকটা 2/5 করে যদি ডিক্রিজ করে এনার্জি, তাহলে 2/5 × 3 ডেল্টা জিরো, তাহলে এখানেও হচ্ছে কি -6/5 ডেল্টা জিরো। তাহলে এই দুটোকে যদি সাম আপ করি, 6/5 আর এখানে 6/5, এটাকে দুটো যদি সাম আপ করি আলটিমেট 0। তার মানে আলটিমেট তাদের পজিশানটা হচ্ছে ঠিক এই মিড পজিশানটাই, অর্থাৎ আলটিমেটলি তাদের এনার্জি কিন্তু এখানে কনজার্ভ থাকছে। এইটা হচ্ছে ঘটনা। নেক্সট, তাহলে ব্যাপারটা যেটা দাঁড়ালো এখানে, কি দাঁড়ালো যে তাহলে এইভাবে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করলাম, 3/5 এনার্জি ইনক্রিজ করছে। 3/5 এনার্জি ইনক্রিজ করছে মানে আলটিমেটলি ইজি সেটে 3/5 মানে সেটা 0.6, তাই তো? অর্থাৎ ইজি 0.6 ডেল জিরো করে ইনক্রিজ করবে প্রত্যেকটা ইলেকট্রনের এনার্জি যদি তারা ইজি লেভেলে যায়। আর যদি তারা T2G লেভেলে যায়, -2/5 ডেল জিরো হবে। 2/5 বলতে সেটা আলটিমেটলি কত দাঁড়ালো? 0.4 ডেল্টা জিরো।
ডেল্টা জিরো বা ডেল্টা নট বা ডেল্টা ও যাই বলতে পারো, ডেল্টা নটই আমি বলছি, তাহলে 0.40 করে এনার্জি প্রত্যেকটার কমবে যদি টি2জিতে কোনো ইলেকট্রন থাকে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল। এবার এইটাকে যদি আমরা একের পর এক লিখি ল্যাঙ্গুয়েজে, তাহলে কি দাঁড়াবে? ল্যাঙ্গুয়েজে যদি লিখি এগুলো পরপর, তাহলে একটা আমরা প্রথমেই বলতে পারি যে স্ফেরিক্যাল জিওমেট্রি ভার্সাস অক্টাহেড্রাল জিওমেট্রি। এইটাকে তোমাদের যেটা প্রথমেই খেয়াল রাখতে হবে, জিওমেট্রি cannot alter or change, এটা কিন্তু চেঞ্জ করতে পারে না, টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম। এটা কিন্তু আমি বারবার বলছি, এটা কিন্তু টোটাল এনার্জিটাকে স্ফেরিক্যাল ফিল্ডই হোক, কারণ টোটাল নাম্বার অফ আয়ন তো 6টা সায়ানাইড, তাহলে টোটাল ইন্টারাকশনটা সেম হবে সিস্টেম। ওকে, তার কারণটা হচ্ছে এটা, সেটা আবার লিখে দিচ্ছি যে নাম্বার অফ নেগেটিভ চার্জ is same for the both system. ঠিক আছে, এবার নেক্সট যেটা তোমরা পয়েন্টটাকে নোট ডাউন করো, যা আমি আলোচনা করে দিলাম সেগুলোই এখন লিখে দিচ্ছি, এখন বুঝিয়ে দিচ্ছি, এখন লিখে দিচ্ছি। তাহলে এনার্জি of 2 d orbitals will be increased in octahedral field, will be increased, একটু দাঁড়াও, will be increased in octahedral field, এবং সেই দুটো অরবিটাল কি, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখন নিশ্চয়ই বুঝে গেছো, আর ডি জেড স্কোয়ার, আর এটাকেই বলে ইজি সেট অফ অরবিটালস। এবার ইজি নামটা কেন হলো যদি জানতে চাও, আমি তার মধ্যে আর ঢুকছিনি, শুধু মনে রাখো জি স্ট্যান্ড ফর গেরাডে, জার্মান ওয়ার্ড, এগুলো সব মিনিং আছে, এগুলো সব সিমেট্রি ট্রিটমেন্ট থেকে টি2জি জি এই সমস্ত একের পর এক এইগুলো এসেছে সব সিমেট্রি ট্রিটমেন্ট থেকে। শুধু মনে রাখো ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার, এদেরকে কালেকটিভলি ক্রিস্টাল ফিল্ড থিওরিতে আমরা বলবো, ইজি সেট অফ অরবিটাল ইন অক্টাহেড্রাল ফিল্ড। ঠিক আছে, আর সিমিলারলি এবার টু মেনটেন দ্য ল অফ কনজারভেশন অফ এনার্জি, যেহেতু দুটো এনার্জি বাড়ছে, পরের কথাটা আমরা কি বলেছিলাম যে এনার্জি অফ দ্য রিমেনিং থ্রি orbitals will be decreased, এবং সেই যে ডিক্রিজ করছে তা সেগুলো হচ্ছে dxy, dyz and dzx, আর এইটাকে বলে T2G set of orbitals। যাই হোক, তাহলে ইজি তার মানে ইন অক্টাহেড্রাল ফিল্ড ঘটনা হচ্ছে স্ফেরিক্যাল ফিল্ডে যদি এইরকম হয়, অক্টাহেড্রাল ফিল্ডে এইভাবে স্প্লিটিংটা করছে,
নিচের সেটটাকে আমরা বলি T2G, ওপরের সেটটাকে বলি EG। তা আজকে এই পর্যন্তই ডিসকাশনটা থাক। আমরা নেক্সট দিন আরও অন্যান্য যে সমস্ত ক্রিস্টাল ফিল্ড থিওরি যে সমস্ত প্রপার্টিগুলো আছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব।